মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প পরিদর্শন প্রধানমন্ত্রীর, পৌঁছেছেন বাঁশখালী, যোগ দেবেন সমাবেশে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। অনেক খুশির ব্যাপার না, এখানে আমরা কাছে দেখতে পারবো। এক নজরে দেখার জন্য আজকে এক সপ্তাহ ধরে যে উৎসব মুখর পরিবেশে আমাকে দেখার জন্য যে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। রাষ্ট্রপতি পদে 11 দলীয় জোটের প্রার্থী হচ্ছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদে প্রার্থী থাকবেন। রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। ইসি থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ। ঢাকা পৌঁছেছে 2 দিন রোমে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইট। স্বস্তিতে 260 যাত্রী। ধৈর্য ধারণের জন্য ধন্যবাদ জিএম এর। জি, আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। না, আচ্ছা, ঠিক আছে। জুলাই আন্দোলনে ইন্টারনেট স্লো করতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। অনুমতি দেন হাসিনা। কল রেকর্ড দাখিল। দেশের সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে সিলেট। ক্ষয়ক্ষতির সংখ্যা বেশি ঢাকায়। মোকাবিলায় গঠন হচ্ছে টাস্ক ফোর্স। 6 শর্ত মানলেই কেবল উন্মুক্ত হতে পারে হরমুজ প্রণালী। সংঘাত বন্ধের আলোচনায় কড়া কূটনৈতিক বার্তা ইরানের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে যোগ দেবেন সমাবেশে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর এই সফর। সকালে সফরের প্রথম পর্বে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন সরকার প্রধান। বাঁশখালী থেকে পরে ফটিকছড়ি ও হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এছাড়া হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত এবং গৃহ নির্মাণ সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী। দিনের শেষ কর্মসূচিতে চট্টগ্রাম মহানগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। রাতেই ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় ঐক্যের প্রার্থী হচ্ছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জোটের শীর্ষ নেতাদের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, গতানুগতিক ধারা থেকে বের হতে তাকে প্রার্থী করা হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, 11 দলীয় জোটের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ সহ আরো অনেকে। এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদে প্রার্থী থাকবেন 11 দলের। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিল এবং 20 আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ 40 ঘন্টা আটকে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 306 ফ্লাইটটি। দুপুর 12:30টায় 259 জন যাত্রী নিয়ে বোয়িং উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে দেশে ফিরে বিমান কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। অভিযোগ করেন, রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর কারিগরি ত্রুটির কথা বলে প্রথমে তাদের প্রায় 7 থেকে 8 ঘন্টা উড়োজাহাজের ভেতরেই আটকে রাখা হয়। পরবর্তীতে বিমান কর্তৃপক্ষ কেবল কানাডা ও আমেরিকার পাসপোর্টধারীদের হোটেলে থাকার ব্যবস্থা করে, কিন্তু অন অ্যারাইভাল ভিসা না থাকার অজুহাতে প্রায় 170 জন যাত্রী, বাংলাদেশ 70 জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে বিমানবন্দরের লাউঞ্জে অবরুদ্ধ রাখা হয়।
আমাদেরকে প্লেন থেকে 8 ঘন্টা বের হতে দেয়নি, কোনো এয়ার ভেন্টিলেশন ছিল না। আমি এমনিই ভয় পাচ্ছি, অনেক অনেক কষ্ট হয়েছে। বড় বাংলাদেশ বিমানের এতটাই অপারগতা যে তারা একটা তাদের হোটেল তো দূরের কথা, তাদেরকে লবির মধ্যে রাখা হয়েছে এবং তাদের খাওয়া হিসেবে শুধুমাত্র পিজার যে ক্র্যাস্ট, মানে নট পিজার ক্র্যাস্টটা শুধু প্রোভাইড করা হয়েছে আর একটা বোতল করে পানি, ছোট বোতল। ছেলে মেসেজ পাঠাইছে যে বিমান ইমার্জেন্সি ল্যান্ড করছে ইতালির রুমে, এসি সমস্যা হয়েছিল, ল্যান্ড করছে এবং ওখানে খুব বাজে অবস্থা ছিল, বয়স্ক লোক, শিশু এরা অসুস্থ হয়ে গেছে। 24-এর গণ আন্দোলনের সময় জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। পরে শেখ হাসিনা অনুমোদন দেওয়ার পর ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। সেই ফোন আলাপের রেকর্ড ইতোমধ্যেই ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বিস্তারিত দেখুন মাহমুদ হাসানের প্রতিবেদনে। জি সালাম আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও জি ইন্টারনেট। একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি। এই ফোন কলের এক প্রান্তে সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, অন্য প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 24-এর গণঅভ্যুত্থানের সময় পলককে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশ দেন কাদের। পরে যা অনুমোদন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমনপীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের আন্দোলনে। আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের ব্যবহার। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আন্দোলন দমনের বিভিন্ন কৌশল হিসেবে ইন্টারনেট প্রথম স্লো করে দেওয়া এবং 18 তারিখ রাত 9টা থেকে ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করে দিয়ে এই গণহত্যা চালিয়েছিল তৎকালীন সরকার। প্রসিকিউশনের তথ্য বলছে প্রথমে ইন্টারনেট স্লো করে দেওয়া হয়, এরপর বন্ধ করে দেওয়া হয় ধাপে ধাপে। সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ 4টি সোশ্যাল মিডিয়াকে বন্ধ রাখা হয়। এটাও সরকারের নির্দেশে, তারও ডকুমেন্টারি এভিডেন্স আমরা পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। অতএব তিনজনেরই সম্পৃক্ততা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতোমধ্যে মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে, একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, ভারত বাংলাদেশের মানুষের সম্পর্ক খুবই ভালো, সরকারি পর্যায়েও এই সম্পর্ক থাকবে বলে প্রত্যাশা তার। ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, ভিসা সেন্টার ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান হাইকমিশনার। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is the people's person and our Prime Minister of the people. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are solved. দেশে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি সিলেটে, তবে ক্ষয়ক্ষতির সংখ্যা বেশি রাজধানী ঢাকায়, চিহ্নিত করেছে দুর্যোগ মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন, সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় গঠন হচ্ছে টাস্কফোর্স। ঢাকায় নির্ধারিত হয়েছে 445টি শেল্টার সেন্টার, থাকছে 1 লাখ স্বেচ্ছাসেবক। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। ভূতাত্ত্বিক বিশ্লেষণ বলছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। তবে ভূমিকম্পের চক্র বা রিটার্ন পিরিয়ড হিসেবে 8 মাত্রার ভূমিকম্প হয়তো এখনই আঘাত হানবে না। আশঙ্কার বিষয় হলো 7 বা 7.5 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় আঘাত হানতে পারে বাংলাদেশে। 2025 সালের 21শে নভেম্বর ঢাকায় 5.7 মাত্রার ভূমিকম্পে রাজধানী সহ সারা দেশে 10 জনের প্রাণহানি হয়েছিল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী নিউজ 24 এর মুখোমুখি হয়ে জানান, ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সরকার এ ব্যাপারে সব ধরনের সতর্কতার প্রস্তুতি নিচ্ছে। ঢাকাকে অত তো গুরুত্বপূর্ণ এলাকা মনে, সিলেটটাকে বেশি মনে হয়।
মনে করছে, ফ্লোরটা ওইখানেই মনে হয় বেশি। ওল্ড টাউনটা ঝুঁকিপূর্ণ এই কারণে, ইমারতের কারণে, বিল্ডিং এর কারণে। এগুলো তো 100 বছর, 50 বছর, 80 বছর বয়স হয়ে গেছে। অনেকগুলো বিল্ডিং চিহ্নিত করা হয়েছে বসবাসের অনুপযোগী, কিন্তু লোকজন তো সরেনি। জায়গা এবং সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপির জরিপের তথ্য মতে ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে প্রায় 72,000 ভবন ধসে পড়তে পারে। ঢাকায় মোট বাসযোগ্য ভবন রয়েছে প্রায় 21 লাখ। এর মধ্যে 15 লাখই ছোট বিল্ডিং বা টিনশেড, যা ভেঙে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা কম। কিন্তু মূল বিপদের কারণ হলো অবশিষ্ট 6 লাখ বহুতল পাকা দালান। এর মধ্যে অন্তত 40% ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগ মন্ত্রী জানালেন, ঢাকায় ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নিচ্ছে সরকার। এটার ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বৈঠক করছেন আমাদের সঙ্গে। বিশেষ করে ঢাকার বিষয়টা উনি খুবই অ্যালার্মিং মনে করেন। 445টি আমরা স্থান নির্ধারণ করে ফেলছি ইতিমধ্যে। উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক করতে হবে। ইতিমধ্যে আমরা আনসার, ভিডিপি, তারপরে এনজিও, গার্লস গাইড, আন্তর্জাতিক কিছু সংস্থার কিছু পরামর্শ দিয়েছেন। ওনারা বলছেন যে একটা জাতীয়ভাবে টাস্ক ফোর্স গঠন করার জন্য, হেডেড বাই প্রাইম মিনিস্টার। দুর্যোগ মন্ত্রী জানালেন, সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়ের। এই ধরনের বড় বড় দুর্যোগে তো বিদেশি আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্ররা সবসময় আমাদেরকে সহযোগিতা দেয়। এবং সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। পাহাড়ে একদিকে যেমন রয়েছে সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতার অস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এমন প্রতিকূলতার মধ্যেও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে নানা মানবিক সহায়তায় নিরলস কাজ করে যাচ্ছেন তারা। বান্দরবান থেকে ফিরে মাসুদ লাবণী 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। বান্দরবনের আলীকদমে অবস্থিত ম্রকল্যাণ ছাত্রাবাস। দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার্থীরা যেন অনায়াসে বিদ্যালয়ের কাছাকাছি থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যে ছাত্রাবাসটি পরিচালনা করছে সেনাবাহিনী। পাশাপাশি তাদের দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। এখানে আমাদের 134-35 জনের ছাত্রছাত্রী আছে। 9টা এবং 10টা যার যার স্কুল টাইমে তারা স্কুলে চলে যায়। আবার 6টা থেকে 8টা পর্যন্ত আমরা এখানে পড়াই তাদের। 15 জুলাই 2008 থেকে এই প্রতিষ্ঠানটা সেনাবাহিনীর অর্থায়নে চলে। শুধু এই ছাত্রাবাসে নয়, দুর্গম অঞ্চলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পালন করছে সেনা সদস্যরা। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করছে বাহিনীটি। তাদের আড়াতে কোনো স্কুল নাই, যেটা বাংলাদেশ সেনাবাহিনী ওদেরকে পরিচালনা করে। আমাদের একটা নার্সিং ট্রেনিং দেওয়া হয়েছিল, আমরা ওখান থেকে আমাদেরকে ওষুধপত্র দিছিল বিভিন্ন, কারণ আমাদের ওখানে হাসপাতাল অনেক দূরাদূরে। পাহাড় থেকে সব ধরনের বৈষম্য দূর করে পাহাড়ি ও বাঙালির মধ্যে সম্প্রীতি আর শান্তির মেলবন্ধন তৈরিতে অব্যাহত রয়েছে সেনা কল্যাণমূলক কার্যক্রম। এরই অংশ হিসেবে প্রতিনিয়ত অসহায় ও সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে তুলে দেয়া হচ্ছে বিভিন্ন উপহার সামগ্রীও। অন্যদিকে রুমা উপজেলার ইডেনপাড়ায় শুষ্ক মৌসুমে পানি সংকট নিরসনে গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক পানি সংরক্ষণাগার। 1 লাখ লিটার ধারণ ক্ষমতা দেওয়ার পরে আমাদের বেথের পানির জন্য আর এত বেশি সমস্যা আর হবে না। সমস্ত জাতিগোষ্ঠীগুলোর মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধনে বেষ্টনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন। সহিংসতা আর সংঘাতের পথ এড়িয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিতে একসঙ্গে বসবাস করতে চান সাধারণ পাহাড়ি আর বাঙালিরা। মাসুদা লাবণী, নিউজ 24, বান্দরবান। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার সহ 6 শর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হতে পারে। সংঘাত বন্ধের আলোচনায় এমন কড়া কূটনৈতিক বার্তা দিয়েছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র বলছে হরমুজ পুরোপুরি খুলে দিলেই কেবল সংঘাত এড়ানো সম্ভব। অন্যদিকে মক্কায় সই হওয়া 3 দেশের প্রতিরক্ষা চুক্তি ইরান বিরোধী নয় বলে জানিয়েছে তুরস্ক। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।